আচ্ছা, আজকে মূলত আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে কথা বলবো। আর যদি সময় পাই আমরা পাশাপাশি সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে আপনারা কি বোঝেন, বা এটা কেন লাগবে আমাদের, সেই ব্যাপারটা জানার চেষ্টা করব। এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কয়ভাবে লেখা যায় সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো যারা জানেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে কি। আর যারা জানেন না তারা তো নতুন করে শিখবেন, সমস্যা নেই। তো আমরা যদি একদম সহজ বাংলায় বলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বলা হয় স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য মানে কি? মানে যেটা নিজে নিজে অর্থ দিতে পারে, অন্য কোনো বাক্যের কি লাগে না, হেল্প লাগে না। অর্থ দেওয়ার জন্য অন্য কোনো বাক্যের হেল্প লাগে না। স্বাধীন বাক্য, এটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মানে হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। থাকতেও পারে অবজেক্ট, নাও থাকতে পারে। ওকে, তাহলে এখানে শেখার ব্যাপারটা কি আছে? আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে হয়, কানেক্ট করে বাক্যকে বড় করতে হয়। কিভাবে কানেক্ট করা যায় সে ব্যাপারটা। আর ডিপেন্ডেন্ট ক্লজগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, কমপ্লেক্স সেন্টেন্স গুলো এভাবেই হয়। ওকে, প্রথম বাক্যটা আমরা পড়ি, আমরা পড়তে পড়তে শিখবো, ঠিক আছে? প্রথম বাক্যটা আমরা পড়ি। ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্লজ মানে সাবজেক্ট ভার্ব থাকবে, ফ্রেজের ভিতরে সাবজেক্ট ভার্ব থাকবে না। এটা শব্দগুচ্ছ, জাস্ট কয়েকটা শব্দ। সেটা হইতে পারে প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইরকম। আচ্ছা, আপনারা যদি এই নামগুলোর সাথে অপরিচিত হন, আপনারা লিখেন যে রহিম ফিনিশড অল হিজ হোমওয়ার্ক, বাট করিম করিম ডিডন্ট ফিনিশ। যেহেতু করিম, তাই আর হার্স দেওয়া যাবে না, হিজ দিতে হবে। আচ্ছা, এই দুইটা বাক্য স্বাধীন কিনা আপনি যদি বারটাকে কল্পনা না করেন, তাহলে দেখেন দুটা বাক্য স্বাধীনভাবে মিনিং দিতে পারছে কিনা। রহিম কি করেছে? তার হোমওয়ার্ক সে শেষ করেছে। অন্যদিকে করিম, সে তার হোমওয়ার্ক শেষ করে নাই। আচ্ছা, অন্যদিকে করিম তার হোমওয়ার্ক শেষ করে নাই, রাইট? দুটাই স্বাধীন বাক্য। তো এখন এই দুইটা স্বাধীন বাক্যকে আপনি কিভাবে কানেক্ট করতে পারেন? তিন ভাবে কানেক্ট করতে পারেন। একটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, যেগুলোকে আমরা বলি ফ্যান বয়েস। কো রিলেটিভ কনজাংশন, ফ্যান বয়েস, সেগুলো কি কি? ফ্যান বয়েস, দেখেন, FAN, ফ্যান মানে ফর অ্যান্ড নর, বাট আর ইয়েট সো, এগুলো হচ্ছে ফ্যান বয়েস বা কো রিলেটিভ কনজাংশন। নাম না জানলে কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র এগুলো জানেন, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলো দিয়ে কি করা যায়? দুটা স্বাধীন বাক্যকে কানেক্ট করা যায়। দুটো স্বাধীন বাক্যকে কি করা যায়? কানেক্ট করা যায়, যেটা প্রথম বাক্যটা আমরা দেখেছি। বাট সাধারণত নেগেটিভ বাক্যকে কানেক্ট করে, এই জন্য আমরা বাটটাকে নিয়ে আসছি। মিনিং অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে রহিম কি করেছে? হোমওয়ার্ক শেষ করেছে, করিম করে নাই। ওকে, এটা হচ্ছে প্রথম টেকনিক। দুই নাম্বার টেকনিক হচ্ছে আপনি শুধুমাত্র একটা সেমিক্লোন ব্যবহার করবেন। অর্থাৎ দুইটা স্বাধীন বাক্যকে কানেক্ট করার জন্য আপনি শুধুমাত্র সেমিক্লোন ব্যবহার করবেন। দুই নাম্বার বাক্যটা আপনি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা
2 নম্বর বাক্যটা সবাই দেখেন, নো কালার। তো 2 নম্বর বাক্যে আমরা বারটাকে উঠাই দিলাম, বারটাকে উঠাই দিয়ে আমি জাস্ট একটা কি করলাম, সেমিক্লোন ব্যবহার করলাম। তাহলে এখনো কিন্তু সেম মিনিং দিচ্ছে যে রহিম কি করেছে, হোমওয়ার্ক শেষ করেছে। অন দ্য আদার হ্যান্ড, করিম তার হোমওয়ার্ক শেষ করে নাই। আচ্ছা, আর কিভাবে কানেক্ট করা যায় দেখি, কেউ জানেন কিনা? আমরা অলরেডি দুইভাবে শেখাইছি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা। আর কিভাবে করা যায়? আচ্ছা, সবাই আমারে বলেন, আরেকটা আমরা শিখবো, 3 নাম্বার বাক্যের ভুল কোথায় হয়েছে। জাস্ট ভুলটা যেখানে হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। নামগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত না, আমি সহজ নাম দিই। Although Rohim is a kind employee, although Rohim is a kind employee, that new guy is not. এইখানে ভুল কোথায় হইছে, জাস্ট এটা কমেন্ট করে জানাবেন। রাজু আহমেদ কমেন্ট করছেন, বাকিরা বলেন। দুইটা। মারু আক্তার, আনিসুর রহমান, বাট নিউ। আচ্ছা, কে বাট নিউ বলতেছেন, কে বলতেছেন দ্যাট, কে বলতেছেন সেমিক্লোন, এক একজন একটা বলতেছেন, বলেন কোথায় ভুল হইতে পারে। আচ্ছা, যে ভুল বলছেন, যারা যারা যেখানে ভুল করছে, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন যে কেন ভুল হয়েছে, সেটা বলতে পারবেন? ব্যাখ্যা করতে পারবেন কি না দেখি, কারা ব্যাখ্যা করতে পারবেন, হাত তুলেন তো দেখি। তো আপনি একটা জিনিস ভুল বললেন, সেটা আপনি আসলে জানেন কিনা, বলতে পারবেন কিনা কেন ভুল হয়েছে? আচ্ছা, দীপ হাসান হাত তুলছেন। দীপ হাসান, আপনি আপনি যেটা বলছেন সেটা একটু ব্যাখ্যা করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে মাঝখানে সেমিকোলন আছে আর লাস্টে নোট আছে, আমার হ্যাঁ, মনে হইতেছে আর কি দুইবার আর কি না বলা হয়েছে। সেমিকোলন আছে আর লাস্টে নট আছে, এটার সাথে কি কি হয়েছে? যে স্যার ওই যে আগে বললেন না যে অলরেডি আর কি বার থাকলে বা সেমিকোলন মানে থাকলে এগুলো আর কি না বোধক, আর কি না বোধক হইলে এগুলো ইউজ করা হয়। বল কিন্তু দেওয়া আছে, আবার লাস্টে আছে, এই কারণে মনে হইলো যে হয়তো এটা দুবার আর কি বলা আচ্ছা, হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এরপরে রাসেল। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম সালাম। স্যার। এটা দ্যাট নিউ গাই ইজ নট, এটা এটা স্যার, আহ, এটা স্যার এটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, সরি, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কোনো মেক্স মানে সেন্স মেক করতেছে না, দ্যাট নিউ গাই ইজ নট। যার আমরা তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সেমিকোলন দিয়ে অ্যাড করতে পারবো। আচ্ছা, মানে দ্যাট নিউ গাইস ইজ নট, এটা কোনো মিনিং দিচ্ছে না, এটা বলতে চাচ্ছেন? উম, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এরপরে মারু আক্তার। মারুয়া আক্তার মেবি, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা যতটুকু জানি, মানে আমার জানা, অলদো দিয়ে হচ্ছে কন্ট্রাস্ট বোঝায়, মানে এক সাইড পজিটিভ হলে আরেকটা সাইড নেগেটিভ। আর এখানে হচ্ছে আমাদের মানে সেমিক্লোনটা ইউজ করা হয়েছে, তো যখন দুইটা ক্লোজ একসাথে ইউজ করা হয় তখন অলদো দিয়ে শুধু কমা দিয়ে দুইটা ক্লোজ ব্যবহার করা হয়, আর এখানে আমরা সেমিক্লোনটা ইউজ করছি। সেমিক্লোনটা ইউজ করছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে রনি। স্যার, আমি বলতে চাচ্ছি যে অলদো তো একটা এর বিপরীতে আরেকটা সেন্টেন্স হয়। হুম, হুম। এবং এই যে সেমিকোলন হলে তো স্যার দুটো সেন্টেন্স এক করা হয়, কিন্তু এখন দুটো তো একটার থেকে আরেকটাতে আলাদা হবে। একটা থেকে আরেকটা আলাদা হবে?
যার কারণে সেমিকোলন হবে না হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এর মধ্যে মারু আক্তারের অ্যান্সারটা আমি আহ, সঠিকভাবে পেয়েছি, বাকিরা চেষ্টা করেছেন এর জন্য ধন্যবাদ। যেটা হচ্ছে এটা আসলে সেমিক্লোন দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা হয়। এর নট আছে নাই ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। তো সেমিক্লোন দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা যায়, কিন্তু অলদো এই যে দো, অলদো, এই যে কনজাংশন গুলো আছে, এগুলো সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্ট করা হয়। আমি যদি বলি অলদো রহিম ইজ এ কাইন্ড এমপ্লয়, যদিও রহিম একজন দয়ালু এমপ্লয় বা কাইন্ড এমপ্লয়, তাহলে কিন্তু বাক্যটা শেষ হয়নি, খেয়াল করে, ঠিক আছে? বাক্যটা শেষ হয়েছে, বাক্য শেষ হয়নি, কিছু একটা রয়ে গেছে, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না। আর উপরে বাক্যটা দেখেন, রহিম ফিনিশড অল হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ কি করছে, শেষ করছে। এখানে কি কোনো কিছু মানে বাকি আছে? বাক্যটা বোঝার জন্য কি আর কোনো অংশ বাকি আছে? আর কোনো কিছু লাগতেছে? লাগতেছে না, মানে এটা শেষ, বাক্যটা এখানে স্টপ, কমপ্লিট, এটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। কিন্তু দো অলদো দেওয়ার কারণে এই ব্যাপারটা স্বাধীন হয় নাই। কি বলছি? দো অলদো দেওয়ার কারণে এই বাক্যটা স্বাধীন হয় নাই। তো একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনি সেমিকোলন দিয়ে কানেক্ট করতে পারবেন না। এখানে আপনাকে কানেক্ট করতে হবে কমা দিয়ে। কি দিয়ে কানেক্ট করতে হবে বলেন? কমা দিয়ে। তাহলে এখানে সেমিকোলনের জায়গায় যদি আপনি একটা কমা দিয়ে দেন, বাক্যটা সঠিক। এবার কারা কারা বুঝছেন বল? এবার কারা কারা বুঝছেন, বাক্যের মিনিং বুঝছেন কিনা জানেন? এগুলো সহজ, বা একটু ধরাই দিচ্ছি, কারণ আপনাদের রাইটিং এ কাজে লাগবে এবং পড়ে বোঝার জন্য এগুলো লাগবে। ওকে, মার্শাল্লাহ, অনেকেই বুঝছেন। আসলে বাক্যের মিনিংটা কি বোঝাতে চাচ্ছে? মিনিং বুঝছেন? মাথায় যে একদম বলছেন মিনিং হচ্ছে রুলস মাথায় ঢুকতেছে না, এখানে রুলস মাথায় ঢোকার কিছু নাই, ঠিক আছে? আপনারা দোয়াল দো দিয়ে বাক্য গঠন করছেন না, দোয়াল দো দিয়ে, এটা তো দোয়াল দো যুক্ত বাক্য। এটা জাস্ট দেখানো হয়েছে আগেরটার সাথে কম্পেয়ার করে, যে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, দুটা স্বাধীন বাক্যকে আমরা সেমিকোলন দিয়ে কানেক্ট করেছি। কিন্তু এগুলাকে পারবো না, দো অল দো যুক্ত বাক্য, মানে যেগুলো কমপ্লেক্স বাক্য যেগুলো আমরা, ঠিক আছে, এগুলোকে আমরা পারবো না। এগুলাকে আমরা কমা দিয়ে কানেক্ট করব। একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কমা দিয়ে কানেক্ট করব। এখানে দ্যাট নিউ গাইস ইজ নট মানে হচ্ছে দ্যাট নিউ গাইস ইজ নট আ কাইন্ড এমপ্লয়ি, মানে রহিম কাইন্ড এমপ্লয়ি, কিন্তু যে নতুন যে গাই যেটা আছে সে কিন্তু কাইন্ড এমপ্লয়ি না। তো ইজ নট এর পরে আর কাইন্ড এমপ্লয়িটা উল্লেখ করে নাই কেন? কাইন্ড এমপ্লয়ি অলরেডি একবার আছে, এই জন্য উল্লেখ করে নাই। আপনি চাইলে দিতে পারেন। এই যে দিয়ে দিলাম, আশা করি এখন তো আর কোনো কনফিউশন নেই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা কিন্তু পরে বাক্যটাকে সঠিক করে লিখেছিলাম, আপনারা কিন্তু সেটা, তাহলে এটা একটা রং বাক্য, হ্যাঁ, এই সঠিকটা হচ্ছে এটা, এইটা 4 নম্বর বাক্যটা। তো আপনি চাইলে দ্যাট নিউ গাইসের শুরুতেও লিখতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা উল্লেখ করতে হবে। আপনি যদি বলেন দ্যাট নিউ গাই ইজ নট, এতটুকু বলে শেষ করে দেন, তারপরে অলদো দিয়ে শুরু করেন, হবে না, কারণ এটা তো আগে শুরু শেষে ছিল, এই জন্য আপনি, আমরা বুঝেছি যে অলরেডি কাইন্ড এমপ্লয় একবার ছিল, দ্বিতীয়বার লেখার প্রয়োজন হয় নাই। কিন্তু শুরুতে যদি নিয়ে আসেন যে দ্যাট নিউ গাই ইজ নট, যদি এটা না দেন তাহলে কিন্তু এটা মিনিংফুল হবে না। দ্যাট নিউ গাই ইজ নট মানে কি, কোনো মিনিং আছে? নাই। এই জন্য যদি প্রথমে লিখতে চান এটা, সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এটা উল্লেখ করতে হবে। এটা কেন লিখলাম, অলদো যদি মাঝখানে দেন কমা দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছি?
আচ্ছা, তো এটা মূলত আজকে টপিকের মধ্যে না, বাট কম্পেয়ার করার জন্য দেখাইলাম। আচ্ছা, এবার আসেন। 5 নম্বর বাক্যটা খেয়াল করেন। 5 নম্বর বাক্য হচ্ছে আমাদের সর্বশেষ প্যাটার্ন, সেটা হচ্ছে কিভাবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা যায়। এটা হচ্ছে সর্বশেষ। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন দ্যাট বলতে কি বোঝাচ্ছে। দ্যাট বলতে মানে জাস্ট এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর কি, কাউকে উল্লেখ করার জন্য আমরা ব্যবহার করি। মানে এই ভালো, ও ভালো না, এরকম আর কি। এ দয়ালু, ও দয়ালু না, এরকম। এবার আসেন পরের যে ব্যাপারটা, সেটার জন্য আপনাকে এই কয়েকটা ওয়ার্ড জানতে হবে। মোর ওভার, হাউ, হাউ এভার, এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। কনসিকুয়েন্টলি, ইনডিড, নেভারথেলেস, দেয়ারফর, এগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত। তো এগুলা দিয়ে আপনি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে পারবেন। কিভাবে কানেক্ট করবেন? প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে একটা সেমিকোলন দিবেন, তারপর এই ওয়ার্ডটা বসাবেন, তারপর একটা কমা দিয়ে দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আপনি লিখবেন। আচ্ছা, এই বাক্যগুলো হয়তো একটু বড় প্রতি আপনারা দেখি দুইটা একদম ইজি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখেন দুইটা। একদম সহজগুলা লিখেন। যেমন ধরেন আই ইট রাইস, একজন বলতেছে রুলস বুঝতেছেন না, আপনি ভাত খান। আচ্ছা, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখেন, আপনি ভাত খান, বা কিংবা আপনি কি করেন সেটাই লিখেন। আপনি ভাত খান, এরপর আপনি আর কি করেন বলেন, আপনি আর কি করেন। আচ্ছা, আপনি নিউজ পেপার পড়েন। ওকে, এই দুটো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? এই দুটো কি স্বাধীন বাক্য না? মানে আমি ভাত খাই, আমি নিউজ পেপার পড়ি। ঠিক আছে, আচ্ছা। তো এই দুইটাকে আপনি এখন, এই দুইটাকে আপনি ফুল স্টপ দিয়ে লিখছেন তাই না? এই দুইটাকে এখন আপনি কানেক্ট করেন, একটার সাথে একটা কানেক্ট করেন। 3 ভাবে কানেক্ট করতে পারবেন। কয় ভাবে? 3 ভাবে। ঠিক আছে, আচ্ছা। প্রথমত আপনি যেটা পারবেন সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন দিয়ে আপনি ভাত খান এবং আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি একটা কমা দিবেন, কমা দিয়ে অ্যান্ড দিবেন, ব্যাস। এখন মডার্ন ইংলিশে কোরিলেটিভ কনজাংশনের আগে কমা দেওয়া হয়, দিলে সুন্দর, এটা দিবেন। এটা হচ্ছে প্রথম যে নিয়মটা শিখছেন। এরপরে এখন দেখেন, দেখতে ভালো দেখাচ্ছে। আপনি আগে জাস্ট আই ট্রাই, আই রিড নিউজ পেপার, এটা দেখতে ভালো দেখায় না। দুইটা আপনি জাস্ট ফুল স্টপ দিয়ে সিম্পল সিম্পল বাক্য লিখে দিছেন। বুঝতে পারছি? এখন যে আপনি এভাবে লিখছেন, তখন এটা দেখতে একটু ভালো দেখাচ্ছে, পরীক্ষায় আপনি নাম্বার একটু বেশি পাবেন। বুঝতে পারি নাই? একজন ধরেন এরকম এরকম সিম্পল বাক্য লিখছে, জাস্ট আই ইট রাইস ফুল স্টপ, আই রিড নিউজ পেপার ফুল স্টপ। আরেকজন এভাবে লিখছে, তাহলে বলেন তো কোনটা দেখতে ভালো দেখাচ্ছে? উপরেরটা নিচেরটা? 1 নম্বর বাক্য না 2 নম্বর বাক্য? কোনটা দেখতে ভালো দেখাচ্ছে বলেন? 1 নম্বর বাক্য নাকি 2 নম্বর বাক্য? 2 নম্বর বাক্য, সবাই বলতেছেন 2 নম্বর বাক্য। এখন 2 নম্বর বাক্য শেখার জন্য আপনাকে আহামরি কিছু জানতে হয়েছে? মানে আহামরি গ্রামাটিক্যাল কোনো কিছু জানতে হচ্ছে? একদম সিম্পল ব্যাপার স্যাপার। জাস্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিভাবে কানেক্ট করতে হয় এটা জানা থাকলেই ঘুরে যাচ্ছে সবকিছু। ওকে, নেক্সট আমরা যেটা করতে পারি, আরেকজন, আপনি তো জানেন কিভাবে করতে হয়, তা আপনি এবার কি করলেন, সেমিক্লোন দিয়ে কানেক্ট করে দিলেন দুটো বাক্যকে, ব্যাস। দেখেন ইট রাইস এবার আরো ভালো দেখাচ্ছে, কারণ এইভাবে অনেকে লিখে না। 2 নম্বর বাক্যে অনেকে এইভাবে লিখে, যারা জানে। এইভাবে অনেকে মানে জানেই না যে এইভাবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা যায়, জাস্ট এটা সেমিক্লোন দিয়ে, অনেকে জানেই না। এবং এটা জানে না বলেই যখন এবার নিউজ পেপার পড়তে যায় বা কোনো একটা কিছু পড়তে যায়, সেখানে এরকম সেমিক্লোন থাকলে তখন বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, এবারে 4 নাম্বার। 4 নাম্বার বলতে 3 নাম্বার, 1 নাম্বারটা তো জাস্ট আমরা কানেক্ট করিনি। 3 নাম্বার আপনি যেভাবে কানেক্ট করতে পারেন সেটা হচ্ছে, আপনি বললেন
আপনি একটু খেয়াল করেন, আপনি এখানে দুইটা ইনফরমেশন দিছেন, দুইটা ইনফরমেশন, একটা আপনি ভাত খান, একটা নিউজ পেপার পড়েন। তো আপনি যদি সমজাতীয় দুইটা ইনফরমেশন দেন, সেই ক্ষেত্রে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে মোর ওভার। এখন এটার মিনিং জানার সাথে চেঞ্জটা মানে সেন্স বোঝার চেষ্টা করেন। মানে সমজাতীয় দুটো ইনফরমেশন দিচ্ছেন, তাহলে আপনি দিবেন মোর ওভার। একটা সেমিকোলন দিবেন মোর ওভারের আগে, এবং মোর ওভার পরে একটা কমা দিবেন। আচ্ছা, 1 নম্বর বাক্য এটা বাদ দেন। আমরা এখানে 3টা বাক্য লিখেছি। দেখেন, আপনার কাছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা মনে হচ্ছে? মানে আপনার এক্সামিনারের কোনটা বেশি আপনাকে দৃষ্টি যাবে, মানে দেখার সাথে সাথে? বুঝতে পারছি কোনটা মানে দেখার সাথে সাথে বুঝবে যে না আপনি মোটামুটি কিছু না কিছু জানেন, কিছু না কিছু আপনি জানেন। আচ্ছা, আপনি একটু ইমাজিন করেন, সেটা হচ্ছে আমাদের মেইন বাক্য ছিল আই ইট রাইস অ্যান্ড আই ইট রাইস স্টপ আই রিড নিউজ পেপার, এটা ছিল আমাদের বাক্য, তাই না? এখন এই বা- এই এখন এই দুইটা বাক্য, দুইটা সিম্পল বাক্য দেখতে কতটা সিম্পল মনে হচ্ছে, যে কারো কাছে কতটা সিম্পল মনে হচ্ছে? কি কি লিখস, একদম সিম্পল, আপনার লেভেল একদম লেভেল 1 মনে হচ্ছে। এখন আপনি জাস্ট এই দুটারে এইভাবে লিখছেন, মানে 3 নম্বর প্যাটার্নে লিখছেন, এভাবেই লিখছেন, বাক্য কিন্তু সেম, এভাবেই লিখছেন। এবার আপনার বাক্যগুলো সিম্পল থাকলেও এবার দেখতে আর সিম্পল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে না আপনি তো অনেক কিছু জানেন। তো আপনার রাইটিং এর ভেতরে, অর্থাৎ আপনাকে বুঝাইতে হবে আপনি অনেক কিছু জানেন, আসলে আপনি জানেন না। আপনার বুঝাইতে হবে আপনি অনেক ইংলিশ পারেন, আসলে আপনি পারেন না। ব্যাপারটা আসলে অনেকটা এরকম। তখন আপনি ভালো মার্কস পাবেন বইকে। আসলে জানেন না যে আপনি তা না। মানে আপনি সিম্পল ভাগ করে এমন ভাবে লিখবেন, দেখার সাথে সাথে যে কারো কি যাবে, দৃষ্টি যাবে, সেভাবে যে কিভাবে লিখছে বাক্যটা, এভাবে সে তো অনেক কিছু জানে। আসলে আপনি লিখছেন আই ট্রাইস আই রিড নিউজ পেপার, লিখছেন এটাই, তাই না? এটারে আপনি যে স্মার্ট করলেন, স্ট্যান্ডার্ড করলেন। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? দেখে একটু কমেন্ট করেন, বলেন। আচ্ছা, যাই হোক। এখন মোর ওভার, হাউ এভার, কনসিকুয়েন্টলি, ইনডিড, নেভারথেলেস, দেয়ারফর, এগুলো কখন কোনটা ইউজ করবেন আমরা যাচ্ছি একটু পরে। তাহলে সবাই একটু কমেন্ট করে আমাকে জানান, যারা ক্লাসে মনোযোগী ছিলেন, যে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কয়ভাবে কানেক্ট করা যায়। দেখি একটু কমেন্টে জানান, সংখ্যাটা জানান, কয়ভাবে কানেক্ট করা যায়। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কয়ভাবে কানেক্ট করা যায়? 3 ভাবে। তাহলে আজকের পর থেকে কি দুটো সিম্পল বাক্য এমনি এমনি লিখে দিবেন, নাকি একটার সাথে একটা কানেক্ট করে লিখবেন? দেখি জানান তো। এমনি এমনি লিখে চলে আসবেন নাকি কানেক্ট করে লিখবেন? কানেক্ট করে লিখবো, কানেক্ট করে লিখতে হবে। সেমিকোলনের ইউজটা ফার্স্ট দেখলাম, সেমিকোলনের ইউজ ফার্স্ট দেখছেন, সমস্যা নাই, অনেক কিছুই এখানে ফার্স্ট দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, আফজাল হোসেন, তো আফজাল হোসেন, আপনি 3 নম্বর প্যাটার্নটা কি আগে দেখছিলেন বা এখন একটা জিনিস আমাদের পোলাপাইন গুলা কি একটা জিনিস জানে, সেটার সাথে অভ্যস্ত না। অভ্যস্ত মানে কি? সে শিখে পালাই রাখছে শেষ। সে যখন লিখতে যায় এটা আর ইউজ করে না, তো লাভটা কি হবে? 2 পয়সা লাভ নেই। তো এই জন্য আপনি যেটা শিখেছেন, কম শিখেন, সমস্যা নাই, এটার ব্যবহার করা শুরু করে দেন, আজকে থেকে লেখা শুরু করে দেন। আপনি এত সুন্দর একটা প্যাটার্ন শিখলেন, বাট আপনি কি করলেন না, এটার আর লিখলেন না, ইউজ করলেন না। তাহলে কিন্তু আপনি যখন পরীক্ষার খাতায় লিখতে যাবেন, আপনার আসবে না। আপনি জানেন কিন্তু কলমের আগে আসবেন, কলমের আগে শুধু ওগুলাই আসবে যেগুলো আপনি প্র্যাকটিস করেন। আপনি বলছেন আমি এগুলো কখনো জানতাম না, আচ্ছা ডিরেক্ট ইউজ।
মোরাবারের অর্থ নাই, মোরাবারের কোনো অর্থ নাই। মোরাবার অর্থ দিয়ে আপনি এটা বুঝবেন না, বাংলা অর্থ দিয়ে এগুলা বোঝা যাবে না, এগুলো সেন্স বুঝবে। আমি সেন্সটা ধরাই দিছি না, আমি একটু পরে আমি এগুলার একটা আরো মিনিং বলবো না আপনাকে, সেন্সটা ধরাই দিব। সেন্স জানলে আপনি ইউজ করতে পারবেন। এই যে একজন বলছেন অধি কিন্তু, এখন অধি কিন্তু দিয়ে আপনি কি বুঝবেন? আপনি তো বাংলাই বুঝবেন না। আমি আপনার বললাম, আমি হয়তো বলবো যে মোরাবার মানে অধি কিন্তু, তো অধি কিন্তু জানি তো আপনি ইউজ করতে পারবেন না লিখে, পারবেন? এই যে বলছেন আমি জানি কিন্তু মনে থাকে না, আসলে তার মানে আপনি আপনি প্র্যাকটিস করেন না, এগুলো আপনি ব্যবহার করেন। এর অনেকে আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, এর অনেক কিছু বলতে চাচ্ছেন, বলেন। স্যার আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি যে রিটেনের প্যারাগ্রাফ থাকে, হ্যাঁ হ্যাঁ। সেখানে তো স্যার 10 মার্ক থাকে, তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ভাবে লিখতে পারি তাহলে সেখানে তো আমার একটা ভালো বেনিফিট পাওয়া যাবে। হুম হুম। 10-এর ভিত্তিতে স্যার স্ট্যান্ডার্ড যদি আমার যে ভোকাবুলারি সব ঠিক থাকে, আবার যে স্ট্যান্ডার্ড থাকে, তাহলে তো আমার 8-8 ওঠানো যাবে। ওটা আপনার লিখার মাধ্যমেই স্যারকে আকর্ষণ করতে হবে, সবাই তো লিখবে, হ্যাঁ বুঝতে পারছি। তো লিখার মাধ্যমে আকর্ষণ করতে হবে, সিম্পল ভাবেই লিখবেন, তবে সেন্টেন্সের প্যাটার্ন স্ট্রাকচার গুলা, হ্যাঁ, ভ্যারাইটিস গুলা দেখাইতে হবে, আর রিলেটেড টপিকস হইতে হবে। অনেকে মুখস্থ হ্যাঁ। ধরেন প্যাটার্ন শিখে সব জায়গায় একইটা মারি দেয়, ঠিক আছে, টপিক রিলেটেড লিখতে হবে, তাহলেই হবে। আর আচ্ছা ঠিক আছে, ওকে। এখন সাধারণত আমাদের দেশে যে পরীক্ষাগুলো হয়, এগুলো স্যাররা প্রথম দেখাতেই যদি স্যারের মন না কাড়ে, হ্যাঁ, প্রথম দেখাতেই যদি ভালো না লাগে, তাহলে সেটার ভালো করে দেখেও না। যেটার প্রথমেই কয়েকটা লাইন দেখলেই বোঝা যায় যে আপনার লেখার কোয়ালিটি কি, বুঝতে পারছি। এরপরেই একটু দৃষ্টি গেলে দেখে যে না, একটু ভ্যারাইটিস আছে, একটু এ আছে, তখন নাম্বারটা দিয়ে দেবে। আর আইএলস এ যদি যান, সেখানে নাম্বার যে নাম্বার যে এটা এটা ডিফারেন্ট, কারণ সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে নাম্বার দেওয়া হয়। ভোকাবুলারির জন্য আপনাকে আলাদা নাম্বার দিবে, হ্যাঁ, গ্রামারের জন্য আলাদা। ওখানে হচ্ছে 25% ভাগ করে আছে, হ্যাঁ। যেমন আপনি ভালো ওয়ার্ড ইউজ করলে সেখানে 25% নাম্বার পাবেন, ভালো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করলে 25 নাম্বার পাবেন, হ্যাঁ। এবং আপনি যদি টপিক রিলেটেড সিকোয়েন্স সুন্দর করে লিখতে পারেন, সেখানে 25 নাম্বার পাবেন। এখানে ওভারঅল একটা স্কোর হয়, বুঝতে পারছি। আচ্ছা, আসেন এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কখন কোনটা ইউজ করবো। সো আমি একটা টপিকস নিয়ে সবগুলা বাক্য লিখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, বুঝতে পারছি। আপাতত সবার কমেন্ট গুলো আমি আমি নিজে দেবো। আইএলটিএস রিডিং বোঝার জন্য টিপস দিয়ে, হুম, যা যা হচ্ছে সবই কাজে লাগবে, সবগুলাই রিডিং বোঝার জন্য কাজে লাগবে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা এখানে মোর ওভারের ইউজের কারণে এই সেন্টেন্সটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড মনে হচ্ছে যে বাবা কি প্যাটার্নে লিখছে। আসলে সেন্টেন্সের মধ্যে কিছু নাই, আপনি পড়েন। দ্য কোম্পানিজ প্রফিট ওয়ার কত পার্সেন্ট? আপ 10% লাস্ট কোয়ার্টার। আচ্ছা, এরপর আমরা মোর ওভার দিলাম। এখন মোর ওভারের অর্থ কি, এটা জানার চাইতে মোর ওভারটা কেন ইউজ করলাম এটা বুঝতে হবে, তখনই আপনি ব্যবহার করতে পারবেন। দে আর অন ট্র্যাক টু মিট দেয়ার অ্যানুয়াল গোল। ওকে, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি এখানে কি লিখতে চাচ্ছেন। এখন আপনি কি ধরনের তথ্য দিতে চাচ্ছেন? আপনি প্রথমে বললেন যে কোম্পানির যে প্রফিট, আহ সেটা কি হয়েছে, বলেন কি হয়েছে। লাস্ট কোয়ার্টার এটা কত হয়েছে? 10% হয়েছে। পরবর্তী যে ইনফরমেশনটা দিতে চাচ্ছেন, সেটা ওই কোম্পানি সম্পর্কে আপনি দিতে চাচ্ছেন। একই ধরনের কথা, মানে পজিটিভ টাইপের কথা, নেগেটিভ টাইপের কথা না, পজিটিভ টাইপের কথা। সেখানে আপনি বললেন যে তারা তাদের যে অ্যানুয়াল গোল আছে, তারা তাদের অ্যানুয়াল গোল পূরণের লক্ষ্যে তারা আগাচ্ছে, হ্যাঁ, দে আর অন ট্র্যাক টু মিট দেয়ার অ্যানুয়াল গোলস। তারা তাদের লক্ষ্য পূরণের পথে আছে।
তাহলে তাদের এখন বর্তমান প্রফিট হচ্ছে 10% বা 10% থেকে বেড়েছে এবং তারা তাদের বাৎসরিক লক্ষ্য পূরণের দিকে আছে। তাহলে দুইটাই হচ্ছে পজিটিভ কথা এবং দুইটাই হচ্ছে একই দাসের কথা। বুঝতে পারছি, একই টাইপের ইনফরমেশন। তো একই টাইপের ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা মোর ওভার ইউজ করব। যেমন ধরেন আমাদের প্রথম বাক্যটা একই টাইপের ইনফরমেশন ছিল। আমি বলেছি আমি ভাত খাই, আমি বলেছি আমি নিউজ পেপার পড়ি। একই টাইপের ইনফরমেশন না? আমার সম্পর্কে বলেছি দুইটা ইনফরমেশন। বুঝছেন কিনা বলেন? এখন এখানে আমি ওদি কিন্তু লিখছি, এখন ওদি কিন্তু তো আমি লিখে দিছি, এখন ওদি কিন্তু বলতে আপনি কি বুঝছেন? বুঝছেন কিছু? তাহলে এখানে মিনিং জানার চাইতে সেন্স বোঝাটা গুরুত্বপূর্ণ। তাহলে মোর আবার কারা কারা ইউজ করতে পারবেন দেখি একটু কমেন্ট করেন। মোর আবার কারা কারা ইউজ করতে পারবেন দেখি একটু কমেন্ট করেন। হ্যাঁ, সেম ইজ মোর ওভার। ওকে, এবার আছেন হাউ এভার। আচ্ছা, তো হাউ এভার বোঝার জন্য আপনি বাক্যটা বুঝেন প্রথমে। দ্য কোম্পানি স্টক প্রাইস, আমরা কোম্পানি নিয়ে একটা কোম্পানি নিয়েই বাক্যগুলো লিখতেছি। হ্যাঁ, দ্য কোম্পানি স্টক প্রাইস হ্যাজ বিন, কি হয়েছে বলুন তো দেখি, কি হয়েছে? হুম, ডিক্লাইনিং মানে কি? কমা। আচ্ছা, কমেছে। ভালো। তো ধরেন এখানে হাওয়েভার তাওয়েভার কিছু নাই, আপনি প্রথমে একটু বুঝেন, আপনি বাক্য দুটোটা বুঝেন। প্রথম বাক্যে আমরা বলেছি কোম্পানির শেয়ারের দাম কমেছে, এবং পরের বাক্যে আমরা বলেছি অ্যানালাইসিস যারা আছে, এটা নাও, তারা বিলিভ করে যে এটা হচ্ছে আন্ডার ভ্যালুড, মানে এটাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাহলে এই দুইটা সেন্টেন্সের ভেতরে কি ধরনের সেন্টেন্স দেখেন তো? এটা কি সমজাতীয় কথা? সমজাতীয় কথা না, এটা হচ্ছে নেগেটিভ কথা। এবং আরেকটা হচ্ছে কি বলেন তো দেখি? হ্যাঁ, একটা নেগেটিভ কথা, আরেকটা হচ্ছে পজিটিভ কথা। পজিটিভ বলতে আপনাকে একটা বলতে আর কি, একটা আগের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে পরবর্তীতে একটা সমাধান দিছে বা ওই টাইপের একটা কথা বলছে। প্রথমে বলছে যে শেয়ারের দাম কমেছে, এবং যারা বিশ্লেষক আছে তারা বলতেছে এটি অবমূল্যায়ন করা হয়েছে, মানে অবমূল্যায়ন করার কারণে শেয়ারের দামটা কমছে। তাই। আচ্ছা, হাওয়েভার মানে যাই হোক, একজন কমেন্ট করেছেন। এখন এটার আসলে বাক্য অনুযায়ী মিনিংটা চেঞ্জ হতে পারে। আপনি এখানে যাই হোক দিলেও মিনিংটা মিলতেছে। আমরা যদি তবে বলি, তবে মানেও যাই হোক, অনেকটা এরকম কাছাকাছি মিনিং সবগুলোই। তাহলে কোম্পানি শেয়ারের দাম কমেছে, স্টক প্রাইস হ্যাজ বিন ডিক্লাইনিং, তবে বা যাই হোক অ্যানালাইসিসটা এটা বিলিভ করে যে এটা হচ্ছে আন্ডার ভ্যালু, অবমূল্যায়ন হয়েছে এটা। আচ্ছা, তাহলে এখন বলেন হাউ এভার আপনি কখন ইউজ করবেন? ধরেন আগে যে আমরা দুটো সহজ বাক্য দিয়েছিলাম না, আই ইট রাইস, তো আমি এখন বললাম যে আই ডোন্ট রিড, আই ডোন্ট রিড নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ি না। এরপর বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, এখানে যদি আমরা এখন হাউ এভার ইউজ করতে চাই, তাহলে আমরা করতে পারবো কিনা? ধরেন আমরা করলাম,
আগেরটার সাথে আমরা একটু মিলাই যাতে করে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? যারা বিগিনার লেভেল আছেন তারা যেন বুঝতে পারেন। এবার আপনি বাক্যটা পড়েন। আই ডোন্ট রিড নিউজ পেপার, হাউএভার আই ইট রাইস। হাউএভার ইকুয়াল টু হচ্ছে বার্ড সেম মিনিং দেয়, হ্যাঁ রাইট। হাউএভার বার্ড সেম মিনিং দেয়। কোরিলেটিভ কনজাংশন যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এখানে বার্ড দিতে পারেন। অর্থাৎ আমরা যদি কোরিলেটিভ কনজাংশন ইউজ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে দিব কি বার্ড। বার্ড দেওয়ার আগে একটা কমা দিব। বার্ড দেওয়ার আগে অবশ্যই একটা কমা দিব। যারা আগে দিতেন না এখন থেকে দিবেন, মনে থাকবে। কোরিলেটিভ কনজাংশন যখন ইউজ করবেন অবশ্যই কমা দিবেন, তখন দেখতে ভালো দেখা যাবে। আপনি যদি কমাটা না দেন, আপনি যে বারটা দিচ্ছেন, আপনার এক্সামিনে এটা খুঁজেই পাবে না, রিডারদের কষ্ট হবে। রিডারদের কষ্ট কমাইতে হবে আপনার। আমি যদি ধরেন এই যে একই বাক্যটা আবার লিখলাম, একই বাক্যটা আবার লিখলাম এবং আমি এখানে বার্ড দিলাম, দেখেন বার্ড দিলাম। আচ্ছা আমার বলুন তো এই দুইটা বাক্যের মধ্যে কোনটা আপনার কাছে ভালো দেখাচ্ছে দেখতে? দুটাই কিন্তু সেম বাক্য, কোনটা ভালো দেখাচ্ছে একটু কমেন্ট করে দেখি। 1 নাম্বার এবং 2 নাম্বার, কোনটা ভালো দেখাচ্ছে? হ্যাঁ 1 নাম্বার, সবাই বলতেছেন 1 নাম্বার। কেন ভালো দেখাচ্ছে? দুইটা তো সেম কথা। হ্যাঁ, বাটের আগে কমা। বুঝছেন, বাটের আগে কমা আপনার কাছে লার্ন, আচ্ছা আমার কাছে শিখছেন, আমি সমস্যা নেই। তাহলে এই যে জাস্ট আপনি একটা কমা দিছেন, খেলাটা ঘুরে গেছে। তো ছোটখাটো ব্যাপারগুলো আপনি এখান থেকে শিখে নেন, ঠিক আছে? তাহলে এটা তো সবাই বুঝছেন, মানে এটা না, এই যে হাউ এভার বার্ট এগুলো ইউজের ক্ষেত্রে একটা নেগেটিভ থাকবে, নেগেটিভ, একটা নেগেটিভ বাক্য থাকবে। আচ্ছা, এবার আসলে আমরা কনসিকুয়েন্টলি ইউজ করবো। কনসিকুয়েন্টলি আসলে আমরা এখানে রেজাল্টটা প্রকাশ করব। আপনি যখন ধরেন একটা রেজাল্ট, একটা প্রথমে একটা বাক্য দিলেন, পরে বাক্যটা আপনি একটা ফলাফল দিলেন, তাহলে কেমন হয় দেখেন। আমরা বললাম যে কোম্পানির যে প্রফিট যেটা আছে, ইনক্রিজ প্রফিট, এটা লিটারাইজ ইন এমপ্লয়ি স্যালারিজ। আচ্ছা, কোম্পানির যে প্রফিট যেটা আছে সেটা কোম্পানি কোন দিকে লিড করে বলুন তো দেখি, কোন দিকে লিড করে সেটা? রেইজ ইন এমপ্লয়ি স্যালারি, অর্থাৎ যারা এমপ্লয়ি আছে তাদের বেতন বৃদ্ধিতে তারা সেটা লিড করে, যে প্রফিটটা আছে। হাউ এভার বিপরীত কিছু হ্যাঁ হ্যাঁ বিপরীত কিছু বলছো। তাহলে তারা তাদের যে লাভ যেটা হয়, কোম্পানির যে প্রফিট যেটা হয়, সেটা তারা এমপ্লয়ীদের বা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে তারা ব্যবহার করে। ফলে কি হয়েছে, মানে একটা রেজাল্ট দিছে। ফলাফলটা হচ্ছে এমপ্লয়ীদের মরাল ইজ হাই, অর্থাৎ তাদের যে মনোবল, তাদের যে মরালিটি, এটা বেড়ে যায়। অর্থাৎ আপনি যখন আপনার কর্মচারীদের বেতন বাড়াই দিবেন তখন দেখবেন যে তারা ভালো কাজ করবে, আগে থেকে ভালো কাজ করবে। যারা কাজ করতেছে তাদেরকে যদি আপনি একটু বোনাস দেন, তাদের বেতনটা একটু বাড়াই দেন, তখন তারা কি হবে বলুন তো দেখি? কাজ করতে আরো উৎসাহিত হবে। বুঝতে পারছি? তাহলে ফলাফলটা প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করব? কনসিকুয়েন্টলি। তাহলে সেন্সটা আমরা বুঝে গেছি, হ্যাঁ। তাহলে হাউ এবার বিপরীত কথাবার্তা, মোর আবার সমজাতীয় কথাবার্তা। ইনডিড, ইনডিডটা আসলে আপনি একটু জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। সমজাতীয় কথায় একটু জোর দেওয়ার জন্য আপনি যদি এটা এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। আমি একটু বলি সব জায়গায় বলতে, দেখেন, হ্যাঁ রেজাল্ট মিনস কনসিকুয়েন্টলি। দ্য কোম্পানি ইজ ডুইং ওয়েল ফাইন্যান্সিয়ালি, কোম্পানি আর্থিকভাবে ভালো করছে।
পরের বাক্যটা আপনি খেয়াল করেন, দে আর ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল কোম্পানিজ ইন দেয়ার ইন্ডাস্ট্রি। তাহলে তারা তাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল কোম্পানি, তাদের ইন্ডাস্ট্রিতে তারা সবচেয়ে সফল কোম্পানি। তাহলে আপনি একটু খেয়াল করেন, তারা ভালো করছে, তারা তাদের কোম্পানিতে সবচেয়ে ভালো কোম্পানি বা সবচেয়ে লাভজনক কোম্পানি। তাহলে দুটো কি একই কথা না? একই কথা না? আপনি ইনডিডের জায়গায় মোর ওভারও দিতে পারতেন। এটা ভালো করে বুঝেন, ইনডিডের জায়গায় আপনি মোর ওভারও দিতে পারতেন। কেন মোর ওভার দিলাম না? মোর ওভার সমজাতীয় কথা, ইনডিডে সমজাতীয় কথা, তবে ইনডিডের মধ্যে কি থাকে? একটু জোর থাকে, জোর থাকে, জোর। বুঝতে পারছি? তো মোর ওভারের ক্ষেত্রে সেই জোরটা থাকে না। মোর ওভার জাস্ট সমজাতীয় কথা আপনি বলছেন। ইনডিড দিছে মানে প্রকৃতপক্ষে তারা ভালো করছে, প্রকৃতপক্ষে তারা কি লাভজনক কোম্পানি। তাহলে ইনডিডটা সবাই বুঝছেন কি না একটু কমেন্ট করেন, একদম সিম্পল, বুঝার মতো কিছু না। এবার আসেন নেভারদিলেস। এটা আসলে কখন ব্যবহার করি আমরা? আচ্ছা, দুটা বাক্য আপনি বুঝেন। কোম্পানি ইজ ফেসিং সাম চ্যালেঞ্জেস, তারা কিছু চ্যালেঞ্জ মুখোমুখি করতেছে, মানে সমস্যা। চ্যালেঞ্জ মানে কি? প্রবলেম। তাহলে কোম্পানি কিছু প্রবলেম ফেস করতেছে। এখন কেউ যদি প্রবলেম ফেস করে, আমাকে বলেন তো, সে কি কনফিডেন্ট থাকে? সে কি আত্মবিশ্বাসী থাকে? সে কিন্তু আত্মবিশ্বাসী থাকে না। হ্যাঁ, কিন্তু এখন এই কোম্পানি খেয়াল করেন, তার মানে এটা বিপরীত কথা, বিপরীত কথা, ভালো করে বুঝেন, বিপরীত কথা, ঠিক আছে? কোম্পানি কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে, তো সমস্যার মুখোমুখি হলে তো তারা তো ডিমোটিভেট হওয়ার কথা, কিন্তু দে আর কনফিডেন্ট দ্যাট দে উইল ওভারকাম দ্যাম। তারা আত্মবিশ্বাসী, তারা সেটা ওভারকাম করবে। মানে তারা এখানে দ্যাম বলতে এই সমস্যাগুলো, এখানে দ্যাম বলতে কি, এই দ্যাম, এই দ্যাম এটা প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে, ধরাই দিচ্ছি। এই দ্যাম বলতে আবার কোম্পানিরে বোঝাচ্ছে না, ঠিক আছে, এখানে দ্যাম বলতে সমস্যাগুলো, দ্যাম বলতে চ্যালেঞ্জেস। তারা তারা কিছু প্রবলেম ফেস করতেছে এবং তারা কনফিডেন্স দে তারা কি করবে? ওভারকাম। প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা জিনিস ধরাই দিচ্ছি, পোলাপানি প্রশ্নগুলো করবে না, ঠিক আছে? তার আপনারা যে প্রশ্নগুলো করবে না আমি জানি। এখানে দেই বলতে কোম্পানিকে বোঝাচ্ছে, দা কোম্পানি মানে একটা কোম্পানি, তাহলে আমরা দেই কেন বসাইলাম? মডার্ন ইংলিশে দেই বসায়, মডার্ন ইংলিশে দেই বসায় কখন বসায়? আমি যদি বলি কোম্পানি, এখন আমি যদি প্রশ্ন করি কোন কোম্পানি, কোম্পানি কি নির্দিষ্ট আছে? কোম্পানি কি নির্দিষ্ট আছে? নাই, এই জন্য আমরা দেই বসাইছি। বুঝতে পারছি? ধরেন এটা 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 পার্সনের ক্ষেত্রেও হবে, পার্সনের ক্ষেত্রেও সেম ব্যাপার হবে। আমি একটু দেখাই দিচ্ছি, আমি বললাম যে আর ডক্টর, আর ডক্টর। আবার আমাদের যে একাডেমিক অ্যাডমিশন বিসিএস টাইপের যে লেখাগুলো আছে, এইগুলাতে আবার লিখতে যাইয়েন না। কারণ এখন মডার্ন টিচার যদি না পড়ে আপনারা কাইটে দিবে, বলে যাই দেই থেকে পাইলি, এখানে দা কোম্পানি তো একটা কোম্পানি, তাহলে এখানে অথবা ইট দিতে পারতো, অথবা হচ্ছে ধরেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ইউজ করা যাইতো। এখন আর ডক্টর যদি আমি লিখি, তাহলে আমি পরের লাইনে লিখবো দেই। কেন? কারণ আমি মডার্ন ইংলিশটা জানি। আমি যদি বলি আর ডক্টর, এটা কে? এটা কি হি নাকি সি? হি নাকি সি? কনফিউজ, কনফিউজ নিয়ে তো লিখা যাবে না, এই জন্য আমরা দে লিখবো। এটা হচ্ছে মডার্ন ইংলিশ। যদি জেন্ডারটা মানে ক্লিয়ার না হয়, জেন্ডার এটা কি ছেলে না মেয়ে, এটা যদি ক্লিয়ার না হয়, মডার্ন ইংলিশে দে ব্যবহার হয়। তো এগুলো যারা হচ্ছে নিউজ পেপার পড়তে অভ্যস্ত, নিউজ পেপার পড়তে যারা অভ্যস্ত তারা এগুলো জানবেন, দেখবেন। এখন আমাদের দেশে হইলে আর ডক্টরের পরিবর্তে কি বসাবে? হি বসাবে। কি বসাবে বলেন? ও মেল ডোমিনেট ধরা হয়, ঠিক আছে, আইএলটিএস ইউজ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, আইএলটিএস ইউজ করা যাবে। কি ব্যাপার, এটা ধরে আছে?
আইএলসে যারা খাতা কাটবে, হ্যাঁ, আইএলসে যারা খাতা কাটবে, ব্রিটিশ কাউন্সিল থেকে যে টিচাররা আসবে বা আসবে, তারা মোটামুটি এগুলোর সাথে পরিচিত। কারণ আইএলসে প্যাসেজ গুলায় এগুলোর অনেক ব্যবহার আপনারা পাবেন, এরকম সমস্যা নেই। বলছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আমাকে একটু জানান তো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একদম ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে ওখানে আপনার হয়তো নেট প্রবলেম। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝাই দিলাম। তাহলে এখানে শেষের দ্যাম এটা কিন্তু চ্যালেঞ্জের দ্যাম, আর এই দেইটা কিন্তু কোম্পানির দেই, কোম্পানিকে তারা যদি নির্দিষ্ট না, এই জন্য দেই ধরা হয়েছে। আচ্ছা, যাই হোক, এদিকে আর না যায়। তাহলে বিপরীত ধর্মী কথাবার্তা, অর্থাৎ তারা সমস্যার মুখোমুখি হচ্ছে কিন্তু তারপরেও তারা কনফিডেন্ট, এই জন্য আমরা ইউজ করতেছি নেভার দিলে, সেটা মানে হচ্ছে তবুও। তবুও এখন এখানে আপনি কাছাকাছি মিনিং হইতে পারে, যেমন হাউ এভার, মানে তারা সমস্যার মুখোমুখি হচ্ছে হাউ এভার, তবে বাট, মানে এগুলো কাছাকাছি, তবে নেভারথেলেস দিলে সবচেয়ে ভালো হয় আর কি। এবার আছেন দেয়ার ফর। দেয়ার ফর আমরা কখন ইউজ করব? বাক্যটা পরে, দ্য কোম্পানি ইজ ইন এ গুড পজিশন ফর দ্য ফিউচার। তাহলে কোম্পানির অবস্থানটা ভালো আছে। পরের বাক্যটা কি? তারা কেন ভালো আছে? আচ্ছা, পরের বাক্যটা আমরা পড়ি। দে আর ইনভেস্টিং ইন নিউ গ্রোথ ইনিশিয়েটিভস। তারা ইনভেস্ট করতেছে কোথায়? নতুন উদ্যোগে, মানে যেখানে গ্রোথটা ভালো হবে এমন উদ্যোগে, এমন ইনিশিয়েটিভস এর মধ্যে তারা কি করতেছে? ইনভেস্ট করতেছে। আচ্ছা, ওকে। তাহলে এটা কোন টাইপের সেন্টেন্স দেখুন তো? কোম্পানির অবস্থান ভালো আছে, তারা হচ্ছে ভালো থাকার কারণেই তারা কি করতেছে? ইনভেস্ট করতেছে। তাহলে এখানে একটার কারণে আরেকটা হচ্ছে। আর কোম্পানির অবস্থান যদি ভালো না থাকতো, তাহলে এটা কিন্তু বিপরীত কথা হয়ে যেত। আমি যদি বলতাম যে দ্য কোম্পানি ইজ নট ইন এ গুড পজিশন, দ্য কোম্পানি ইজ নট ইন এ গুড পজিশন, দে আর ইনভেস্টিং, তখন এটা বিপরীত কথা হয়ে যেত, যে কোম্পানির অবস্থান ভালো নাই, ভালো নাই তারপরেও তারা কি করতেছে? ইনভেস্ট করতেছে, তার মানে এটা বিপরীত কথা হয়ে যেত। বাট এখন কিন্তু এটা বিপরীত কথা না, কোম্পানির অবস্থান ভালো আছে তাই তারা ইনভেস্ট করতেছে। বুঝতে পারছি? এই জন্য আমরা এখানে দেয়ার ফর ব্যবহার করছি। পজিটিভ কনজাংশন হিসেবে আপনি এখানে সো ব্যবহার করতে পারেন, সো। হ্যাঁ, একদম বুঝছেন, পজিটিভ কথা। আচ্ছা, এখানে যদি আমরা বলতে ইজ নট ব্যবহার করতাম, তাহলে সো দিলে ব্যাপারটা হাস্যকর হইতো না? দেয়ার ফর দিলে হাস্যকর হইতো না? তাদের অবস্থান ভালো নাই তাই তারা ইনভেস্ট করতেছে। এখন হাস্যকর হইতো না, কিন্তু কথাটা আসলে একটু মানে কেমন কেমন লাগতো আর কি, যে কি দেয়, অবস্থান ভালো নাই তাই ইনভেস্ট করতেছে। আচ্ছা, যদি আমরা ইজ নট ইউজ করতাম তাহলে এখানে কি দেওয়া যাইতো দেখি, একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, পারফেক্ট হতো না, এটা বলতেছেন। তাহলে ইজ নট হলে কি দেওয়া যেত? এই যে নেভার দেওয়া যেত, খাতিয়ে যা। বুঝে গেছেন? নেভার দিলেস দেওয়া যাইতো যদি ইজ নট থাকতো। ক্লিয়ার? ওকে। তো এগুলো ইউজ করতে করতে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন আরো। আর ফ্যান বয়েজ দিয়ে আমি উদাহরণ দিয়েছি, বাসায় পড়বেন এগুলা। ফর দিয়ে একদম ইজি ইজি বাক্য দিয়েছি, হ্যাঁ, যাতে পোলাপানের কোনো প্রবলেম না হয়। তারপরে অ্যান্ড দিয়ে আপনি খেয়াল করেন আমি সবগুলোর ক্ষেত্রেই কমা ব্যবহার করেছি। যদি সেন্টেন্স হয় তাহলে আমি কমা ব্যবহার করেছি। দেখেন, এখানে কিন্তু জাস্ট একটা ওয়ার্ড কানেক্ট হয়েছে, সেক্ষেত্রে কমার দরকার নেই। আচ্ছা, সবগুলোর একসাথে বলবো। তো এগুলো বাসায় একটু পড়বেন, একদম সিম্পল সিম্পল, সবগুলো দিয়ে বাক্য দেওয়া আছে, হ্যাঁ। সেন্টেন্সে ফ্রেজ কি হিসেবে ব্যবহার হয়? হ্যাঁ, পাবেন 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 পাবেন।
এটা তাড়াহুড়া করার কিছু নাই। ফ্রেজ ফ্রেজ নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? কারণ রাইটিং এর জন্য ফ্রেজ বুঝতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রি মডিফাই, পোস্ট মডিফাই, এগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, এখন আপনাদের আমি কোশ্চেন করব, আপনারা অ্যান্সার করবেন। অ্যান্সার কিভাবে করবেন, ঠিক আছে? জাস্ট এই এই লিখে অ্যান্সার লিখবেন, বি লিখে একসাথে অ্যান্সার লিখে পাঠাইবেন, আলাদা আলাদা অ্যান্সার লেখা দরকার নেই, ঠিক আছে? এই এই লিখে অ্যান্সার, বি লিখে অ্যান্সার। হ্যাঁ, এগুলো। ক্লাসে রেকর্ড সাউন্ড কম, সাউন্ড কম না, আপনার ওখানে একটু বাড়াই নিলে হবে, ঠিক আছে? সাউন্ড যথেষ্ট থাকে, বাকিদের প্রবলেম হচ্ছে না। আচ্ছা, সবাই আমাকে কমেন্ট করেন। 1 নাম্বার এটার এই লিখে অ্যান্সার, বি লিখে অ্যান্সার একসাথে পাঠাবেন। এখানে এইতে অ্যান্সার কি হবে, বিতে অ্যান্সার কি হবে? দ্য কোম্পানিজ প্রফিট ওয়ার অফ 10% লাস্ট কোয়ার্টার, এর অ্যান্সার কি হবে? দে আর স্টিল বিলো দেয়ার টার্গেট গোল। এটা কিন্তু একটার সাথে একটা কানেক্ট। এরপরটা কি হবে? ইমপ্লিমেন্টিং আর নিউ কস্ট সেভিং ইনিশিয়েটিভ। এতক্ষণ আপনি যেগুলো আলোচনা করেছি সেগুলা থেকেই কি হচ্ছে, প্রশ্নটা করা হচ্ছে। সবাই কি প্রশ্ন বুঝছেন? আচ্ছা, আফজাল হোসেন নিপু অলরেডি অ্যান্সার করেছেন। নেভারথেলেস পার্ট, ওকে। বাকিরা অ্যান্সার করেন দ্রুত। প্রথমে বুঝেন, ঠিক আছে? ভালো করে বুঝেন, বুঝে অ্যান্সার করেন। মোরওভার, দেয়ারফর, হাউএভার, ওকে। আচ্ছা, এবার মিলান, কাদের কাদের হয়েছে মিলান। আমি কিন্তু এখানে অ্যান্সারটা এখানে এ করে রাখছি। এটাই ছিল সেন্টেন্স। কারণ আমরা এখানে 3টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করছি, 3টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কানেক্ট করছি, ঠিক আছে? তো দ্য কোম্পানিজ প্রফিট ওয়ার আপ 10% লাস্ট কোয়ার্টার, তাহলে 10% ছিল বা 10% তাদের বেড়েছে। এখন তাদের 10% বাড়ছে, তারা আমাকে বলেন দে আর স্টিল বিলো দেয়ার টার্গেট লেভেল। তার মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, খেয়াল করছেন? কারণ তাদের 10% বাড়ার পরেও তারা এখনো তাদের টার্গেট লেভেলে যাইতে পারে নাই, দেই আর স্টিল বিলো দেয়ার টার্গেট লেভেল। তাহলে এখানে আমরা মোর আবার ইউজ করতে পারতেছি না কেন? আমরা সমজাতীয় কথা না, ইনডিড ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? দেয়ার ফর ব্যবহার করলে হচ্ছে না। এখন 10% বাড়ছে, দেয়ার ফর মানে কি তাই, সে কারণে তারা তার টার্গেট লেভেলে, তাহলে ব্যাপারটা আসলে হচ্ছে না। তাহলে হাউ এভার, ঠিক আছে? অথবা নেভারথেলেস দিলেও কাছাকাছি আসে, অর্থাৎ তার 10% বাড়ছে, তবুও তারা তাদের টার্গেট লেভেলে পৌঁছাতে পারে নাই। আর হাউ এভার দিলে একদম খাপে খাপ মিলে গেছে। আচ্ছা, তো তারা স্টিল তাদের বিলো দেয়ার টার্গেট লেভেল। পরে বাক্যটা কি বললাম? তারা ইমপ্লিমেন্টিং করতেছে, তারা টার্গেট লেভেলে পৌঁছাইতে পারে নাই, তারা কি করতেছে এবার? নিউ কস্ট সেভিং ইনিশিয়েটিভে তারা ইমপ্লিমেন্টিং করতেছে। তাহলে কনসিকুয়েন্টলি আমরা কখন ইউজ করি? কনসিকুয়েন্টলি কখন ইউজ করি দেখি, কমেন্ট করেন। কখন ইউজ করে? রেজাল্ট, ফলাফল, হ্যাঁ। তাহলে পরের বাক্যটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে তারা তাদের টার্গেট লেভেলে পৌঁছাইতে পারে নাই, ফলে তারা কি করছে? নিউ কস্ট ইনিশিয়েটিভে তারা ইমপ্লিমেন্টিং করতেছে। সিম্পল ব্যাপার। তো বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। 2 নাম্বার, আচ্ছা, আর বাকি একটাই আছে। এটা বাসায় একটু দেখিয়ে, হ্যাঁ। অ্যান্সারও দেয়া আছে, তবে বাসায় একটু
বুঝে বুঝে করার ট্রাই করবেন, বুঝে বুঝে করার ট্রাই করবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি আপনার রাইটিং এর একটু হলেও ইমপ্রুভ হয়েছে, ইনশাল্লাহ আরো আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? দেয়ারফর দিলে হয়ে যে মানে হয়, কনসিকুয়েন্টলি দিলে ভালো হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে সবার সাথে, হ্যাঁ।